ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু আজ। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল। তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের পবিত্র শবে বরাত পালন, আল্লাহর সন্তুষ্ট লাভে রাতভর জিকির ইবাদত বন্দেগি। চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে ধীর গতি, যানজট আর ধুলোবালিতে নগরবাসীর দুর্ভোগ, দ্রুত কাজ শেষ করার আশ্বাস। এবং বোরো ধান রোপণে ব্যস্ত দিনাজপুরের কৃষক, ব্যবহার হচ্ছে হারভেস্টার মেশিন, বিনামূল্যে বীজ সহ সব সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ। কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। 6 মাস মেয়াদী এই কমিশন পর্যায়ক্রমে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিকালের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এই বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ আর আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছিল। যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররাও অংশ নেয় গণহত্যায়। জাতিসংঘের প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। বিক্ষোভকারীদের দমনে পূর্ব পরিকল্পিতভাবেই এসব ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। জুলাই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পতন হয় টানা 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। পালিয়ে যাওয়ার আগে ক্ষমতায় থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতাকে প্রতিহত করতে রাজপথে পুলিশের পাশাপাশি নামানো হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের। বিক্ষোভকারীদের উপর হামলা চালায় পুলিশ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররাও অংশ নেয় নির্বিচার গণহত্যায়। চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে। উঠে এসেছে কবে, কখন, কোথায় পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের মাঠে নামানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ যতই এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরা বিক্ষোভ দমনে ঝাঁপিয়ে পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়, অনেক অভিযানে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা পুলিশের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কিংবা পুলিশের সারির পেছনে অবস্থান নিয়েছিলেন। অনেকের হাতে ছিল লাঠি, সোঁটা, ইটপাটকেল ও আগ্নেয়াস্ত্র। আপাতদৃষ্টে পূর্ব পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ও HCHR-কে 95 জন পুলিশ সদস্য, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অনুমোদিত সংগঠনের সদস্যের নাম এবং কার্যক্রম সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে। তাদের মধ্যে 10 জন তখন সংসদ সদস্য ছিলেন। তালিকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা 14 জন, এছাড়া যুবলীগের 16 নেতা, ছাত্রলীগের 16 নেতা এবং পুলিশের 7 সদস্যের নাম রয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ নানা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন তারা। সৌভাগ্যের এই রজনীতে রাজধানী ঢাকা সহ সারা দেশের সর্বস্তরের মুসলমানরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন। রাত্রি মুসলমানদের জন্য শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা।
বাদ ফজর দিল্লি নিজামুদ্দিন মার্কাসের সাদ কান্থলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ এর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম। তালিমে মওজু করবেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা মুফতি ইয়াকুব। জোহর নামাজের পরে বয়ান করবেন আরব মেহমান, বাংলায় তর্জমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করবেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের হাফেজ মঞ্জুর, বাংলায় তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন। বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। এদিকে ইজতেমা ময়দানে আরও 2 মুসল্লির মৃত্যু হয়েছে। দর্শক, ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান। আতিক, বিশ্ব ইজতেমায় মুসল্লির উপস্থিতি কেমন দেখছেন, আর এ ব্যাপারে প্রশাসন কিংবা সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? শহরদরিয়া নদীর তীরে কিন্তু এই টঙ্গী ইজতেমার আয়োজন করছে। তো মূলত আজকে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অর্থাৎ সাদ অনুসারীরা কিন্তু এই দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 57 বছরের ইতিহাসে কিন্তু কখনোই কিন্তু শবে বরাত এই ইজতেমায় অনুষ্ঠিত হয়নি বা সময়ে মিলে যায়নি। এবার কিন্তু কাকতালীয় ভাবে কিন্তু এই ধর্মীয় সমাবেশের দ্বিতীয় দিন অর্থাৎ গত রাতে কিন্তু পবিত্র শবে বরাত কিন্তু মুসলিমরা একসাথে লাখো মুসলিম এখানে কিন্তু ধর্মীয় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তারা রাত্রি পালন করছেন। আমি এখন নিরাপত্তার কথাটা যদি আপনাদেরকে একটু জানাতে কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গত পর্বের নেই কিন্তু প্রায় 7,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মুসল্লিদের পক্ষ থেকে কিন্তু গত পর্ব যেটা রাখা হয়েছিল তাদের প্রায় 10,000 সবক দিয়ে কিন্তু নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদের দ্বিতীয় দিনের কার্যক্রম রয়েছে। এই মুহূর্তে কিন্তু ময়দানে ইমান আমল ও আখাতের উপর বয়ান করছেন যে শীর্ষ মুরব্বী মাওলানা কান্দালভির ছেলে ইলিয়াস বিন সাদ, তো বাংলা তর্জমা করতেন ওসামা। আমি আপনাকে আরেকটি বিষয় দেখাতে চাই যে এই মুহূর্তে পল্টন ব্রিজগুলি ছিল, সেই পল্টন ব্রিজগুলি কিন্তু তাদের পুরোপুরি সচল এবং মুসলিমরা কিন্তু এখনো ময়দানের দিকে ছুটে চলছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাকে জানিয়েছেন যে এই ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে 25টি মোবাইল টিম কিন্তু প্রতিদিনই কাজ করছে, এমনটা জানিয়েছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা ইসলাম। তো আসলে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান থেকে এ ছিল আমার কাছে সবশেষ খবর। জি আতিক, আপনাকে ধন্যবাদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ছিল 204, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত। অন্যদিকে বিশ্বের 125টি শহরের মধ্যে সকাল 8টায় ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু মান বিষয়ক ওয়েবসাইট IQER এ এমন চিত্র দেখা গেছে। এর আগে গতকালও ঢাকার বাতাসের মান ছিল খুব অস্বাস্থ্যকর। এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের কলকাতা, তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি, পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ 11 জন দগ্ধ হয়েছেন। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার রাত 9:30টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 2 তলা বাড়ির দ্বিতীয় তলায় দগ্ধ সুমন 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে বাড়িতে পিঠা বানানোর উৎসব চলছিল। এ সময় হঠাৎই বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হলে চারপাশে আগুন ধরে যায়। এতে নারী, শিশু সহ মোট 11 জন দগ্ধ হয়। বন্দর নগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ও ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের কাজে ধীর গতির কারণে যানজট এবং ধুলাবালিতে অতিষ্ঠ নগরবাসী।
সেবা সংস্থাগুলোর নীতি নির্ধারকরা অভিযোগ স্বীকার করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম নগরীর জিইসি বাওয়া স্কুল ওয়াসার মোড় থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুড়ির কারণে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোয়াচ্ছে পথচারী ও যানবাহন চালকরা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি ও আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ চলছে। দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পগুলোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ড্রেনের পানিগুলো সব রাস্তায় আসছে, এগুলা তো ভাই মেনে নেওয়ার মতো না। বড় গাড়ি যাচ্ছে না, মানে যাইলে যানজট বাজে জায়গা। ধুলাবালিতে আমাদের অনেক প্রবলেম হচ্ছে, যেমন আমরা মাস্ক ছাড়া যাতায়াত করতে পারতেছি না। তাড়াতাড়ি এটা কাজ করা উচিত, যত সম্ভব তাড়াতাড়ি, সবার ভালো হবে। অনেক ধরনের যাত্রীদের সমস্যা হচ্ছে। দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে এই যে সমস্ত সংকীর্ণ রাস্তা, বিশেষ করে পাঠানটুলি রোড, এখানে আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপরে আমরা পুরো সড়কটাই আমরা উন্মুক্ত করে দিতে পারবো জনগণের চলাচলের জন্য। অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে রাত দিন কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। আগামী এই 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তার আগে আবার হয়তো শেষ হয়ে যাবে। আমরা রাত দিন এটা কাজ করে আমরা দ্রুত যাতে এই কাজটা শেষ হয় এবং জনগণের পেইন যাতে কমে সেটার ব্যবস্থা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্পের কাজ শেষ করে জনভোগান্তি থেকে মুক্তি দেবে সেবা সংস্থাগুলো, এমনটাই প্রত্যাশা সকলের। আফরিন পপি, মোহনা সংবাদ। অপারেশন ডেভিল হান্ট চলছে সারা দেশে। চট্টগ্রাম নগরের 16 থানায়ও অভিযান থেমে নেই। দর্শক, এ ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্ট কেমন চলছে আর এ ব্যাপারে কি বলছে প্রশাসন, আমাদের জানান। কোতোয়ালি থানা রয়েছে, থানার সামনে রয়েছে। আমরা দেখেছি গত 8 তারিখ থেকে যে বিশেষ অভিযান ডেভিল হান্ট শুরু হয়েছে। শুরুর পর থেকে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু বলি, অর্থাৎ গত 24 ঘন্টায় এই নতুন করে 40 জন গ্রেপ্তার করা হয়েছে। আর আমি একটু পরিসংখ্যানটা যদি আপনাকে বলি, গত 8 তারিখ এই 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 9 তারিখ করা হয়েছে 26 জনকে, 10 তারিখ করা হয়েছে 30 জনকে, 11 তারিখ 28 জন, 12 তারিখ 30 জন গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি এই পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, বিভিন্ন বাহিনীর সদস্যরা যৌথ উদ্যোগে তারা কিন্তু প্রতিদিনই এই বিভিন্ন জায়গায় যে অভিযান চালাচ্ছে। বিশেষ করে যে ছাত্র জনতার উপরে হামলা, হত্যা সহ যারা এই মামলা হয়েছে, যে মামলাগুলোর এই আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি এই নাশকতাকারী এবং বিভিন্ন পরিকল্পনাকারী রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে যারা সহযোগিতা করছেন তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তো সিএমসি থেকে আসলে প্রতিদিন যে 24 ঘন্টার একটি আপডেট দিয়ে থাকেন কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন ধারায় তাদের যারা বিশেষ করে সহযোগী এবং পরিকল্পনাকারী হিসেবে এখন যারা গ্রেপ্তার হচ্ছেন তারা তাদেরকে সন্ত্রাস দমন আইনে কিন্তু মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে। বিশেষ করে এই ক্যাম্প করা হয়েছে এই নগরীর আজিয়া স্টেডিয়ামে, সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল বিশেষ অভিযানের সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কনকনে শীতের মধ্যেও যেন দম ফেলার সময় নেই কৃষকদের। কেউ কেউ ধান রোপণে ব্যবহার করছেন হারভেস্টার মেশিন। এদিকে কৃষকদের বিনামূল্যে ধানের বীজ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। শামসুল ইসলাম শামুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের ঘোড়াঘাটে ইরি বোরো ধান চাষ আবাদে পুরোদমে মাঠে নেমেছে কৃষকরা। জমি চাষ দেয়া, বীজতলা থেকে চারা ওঠানো এবং জমি তৈরি করে চারা লাগানো এসব নিয়ে তাদের যেন দম ফেলার সময় নেই। স্থানীয় ধানের পাশাপাশি হাইব্রিড ও আপৎকালীন বাড়তি ধান চাষ করছে সবাই। নিজেরা ধান রোপণের পাশাপাশি কোথাও কোথাও হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। তাতে বিঘা প্রতি মাত্র 300 টাকা খরচ পড়ছে। লেবারদের জমি গাড়ি 1 বিঘা জমি গাড়িতে আমাদের লাগে 1100 টাকা, আর মেশিন দিয়ে যখন আমরা জমি গাড়বো আমাদের হলো 300 টাকা হলে হবে এবং জমিটাতে ধান বেশি হবে। খুব ব্যস্ত সময়, আমরা এখন ধান কাটতেছি, খুব ব্যস্ততাভাবে আমাদের এখন দিনপথ ভালোভাবে চলছে। ধান লাগাচ্ছি, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। ধান উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ থেকে কৃষকদের বিনামূল্যে সার বীজ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বললেন এই কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে আমরা হাইব্রিড ধান 2800 কৃষককে বিনামূল্যে দিয়েছি এবং 1120 জন কৃষককে আমরা বিনামূল্যে 5 কেজি বীজ ও 20 কেজি করে সার দিয়েছি। এছাড়া আমরা বিভিন্ন ফলো আপ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের বীজ সহায়তা দিয়েছি। আর 100 কৃষককে, প্রায় 4000 কৃষককে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ধানের উপরে দিয়েছি, যাতে ধান উৎপাদনটা আমাদের আরো বাড়ে। এবার ঘোড়াঘাটে 6.5 হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হয়েছে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 900 হেক্টর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার বইমেলার মোহনায়। বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে জমে উঠেছে বইমেলা। বসন্তের রং ও প্রেমের আবহে উৎসব মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় বই প্রেমী তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন ছিল লাল আর হলুদের আধিপত্য। লেখক, পাঠক ও প্রকাশকরাও ছিলেন প্রাণবন্ত। বসন্তের প্রথম দিনের বইমেলার গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। বাতাসে ফাগুনের অন্যরকম ঘ্রাণ, সাথে নতুন মলাটে কড়কড়ে বইয়ের ভিন্ন রকমের পোড়াগন্ধ। এমন সুন্দর অনুভূতির দিনে এই বইমেলা ছিল জমজমাট। বিকেল হতেই বইমেলার প্রবেশ গেটে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। মেলার ভেতর স্টলগুলোতেও সরব উপস্থিতি ছিল পাঠকদের। অনেকেই বই কেনার পর কথা বলছেন লেখকদের সঙ্গে, কেউ বা আবার ছবি তোলার পাশাপাশি নিচ্ছেন অটোগ্রাফ। অনেকে আবার একটি স্টলে পছন্দের লেখকের বই খুঁজে না পেলে চলে যাচ্ছেন অন্য স্টলে। যেহেতু সবকিছু একদিনে, এজন্য তো খুবই ভালো লাগছে। আর বইমেলা তো আসলে একটা ভালো লাগার বিষয়। দিনটি বিশেষ হওয়ায় বিক্রি অন্যান্য দিনের তুলনায় বেশি। বসন্ত বরণের দিন অনেক ভিড় থাকে, তবে এই ভিড়ের দৃশ্যও ভালো লাগার বলে জানালেন দর্শনার্থীরা। ভালোবাসা দিবস আমি তো ভুলে গেছিলাম, তখন বয়স এমন হয়েছে ওটা পুরোই গেছে, ওই স্টকে আর নাই। সব মিলিয়ে এত পরিমাণের আনন্দ যে বাচ্চাদেরকে নিয়ে এসেছি, সেও খুব উপভোগ করছে। ছুটির দিন হওয়ায় লেখকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শোনালেন নিজেদের বইয়ের পেছনের গল্প। প্রত্যেক মানুষের ভিতরেই কিছু না কিছু অব্যক্ত কথা থেকে যায়, যেগুলো কেউ হয়তো কথার মাধ্যমে, কেউ লেখার মাধ্যমে, কেউ তুলির আঁচড়ে সেগুলো প্রকাশ করে। আবরারের মায়ের মুখ থেকে নেওয়া বক্তব্য, ছোটবেলা থেকে ও কিভাবে বেড়ে উঠছে এবং কোন মন মানসিকতার ছেলে ছিল, আদেও সে কোনো ছাত্র শিবিরের কেউ ছিল কিনা, সেটা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবারে বসন্ত বরণে রেকর্ড সংখ্যক নতুন বই প্রকাশ হয়েছে। এদিন প্রকাশিত বইয়ের সংখ্যা 250। মিতুল প্রকাশনীর প্রকাশক জানালেন, সবচেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বইয়ের। এবারের ফাগুনটা ঠিক প্রকাশকদের এই মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে, আমাদের আকাঙ্ক্ষাকে অত্যন্ত উদ্বেলিত করেছে। বলা যায় ভালোই ইয়ে পড়ছে। এখন তো চাইনিজ সম্পর্কে সবাই অনেক আগ্রহ নিয়ে জানতে চায়। তবে এর আগে সকালে সিসিমপুরহীন শিশু প্রহরও ছিল জমজমাট। তারাও মেতে ওঠে বসন্ত বরণে উৎসবে। ঘুরছি, বই কিনলাম, অনেক মজা হচ্ছে। অনেকগুলো স্টলই দেখলাম। আমি এখানে সিসিমপুর খুঁজতেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আজকে পেলাম না আমি সিসিমপুরটা। আমি এতদিন পর এসেও সিসিমপুর দেখতে পারলাম না। একে তো পহেলা ফাল্গুন, তারপর ভালোবাসা দিবস, এ যেন আনন্দের অনন্য এক মাত্রা। তারই রেশ, তারই রং লেগেছে আজকের বইমেলায়। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। কলাগাছ ও বাঁশের কঞ্চি দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করে নরসিংদীর শিক্ষার্থীরা। জেলার 368টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 90টিতেই নেই শহীদ মিনার। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি শিক্ষক শিক্ষার্থীদের।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ হয়নি, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নরসিংদীতে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার। এতে নতুন প্রজন্ম ভুলতে বসছে ভাষা শহীদদের। শহীদ মিনারের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জানতে পারে ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহীদদের জীবনী। সবাই বলছেন ২১-এর চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের কোনো বিকল্প নেই। আমাদের স্থায়ী শহীদ মিনার নাই, কিন্তু অস্থায়ীভাবে আমরা শহীদ মিনার তৈরি করি। কাঠ, কাপড় ইত্যাদি সুন্দর করে শহীদ মিনার তৈরি করে অস্থায়ী শহীদ মিনার আমরা ২১ ফেব্রুয়ারির সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা বিনিময় করতে পারি এবং তাদেরকে তাদের সঠিক মর্যাদা দিতে পারি। তাই প্রত্যেকটা স্কুলে একটি স্থায়ী শহীদ মিনার দরকার। প্রত্যেকটা বিদ্যালয়ে শহীদ মিনার একটা আবশ্যক। তাদের জন্যই কিন্তু আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি এবং আমাদের ভাষা এখন বাংলা। এই জন্যই প্রতিটি স্কুলে স্থায়ী শহীদ মিনার থাকা দরকার। অস্থায়ীভাবে মাটি দিয়ে, কাঠ দিয়ে, কলা গাছ দিয়ে আমরা অস্থায়ীভাবে নির্মাণ করি, যা আমরা ২১শে ফেব্রুয়ারির দিন আমরা সেটা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ হয়নি, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার শিক্ষা কর্মকর্তা। আমাদের ৫২ ভাষা আন্দোলন একটি ইতিহাসের অন্যতম একটি ঘটনা এবং সেটি আমাদের স্বাধিকার আন্দোলনের সূচনা করেছিল। কাজেই আমাদের শিক্ষার্থীগণ, নবপ্রজন্ম এই বিষয়টি যেন জানতে পারে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা চিঠি ইস্যু করব যেন অতি দ্রুত ওনারা শহীদ মিনার করে ফেলেন। নরসিংদী জেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ২১-এর চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার দাবি সচেতন মানুষের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম দফার শেষ ধাপে আজ ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি। মুক্তি পেতে যাওয়া ৩ জন হলেন সাশা ক্রোনাফ, সাগুই দেকেলচেন এবং ইয়াইর হর্ন। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের পরোক্ষ আলোচনা শুরু হবে বলে আশা করছে হামাস। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। গত আসরের চেয়ে ৫৩% বেড়ে এবারে মোট অর্থ পুরস্কার $৬.৯ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৮০ কোটিরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি $২.২৪ মিলিয়ন পাবে চ্যাম্পিয়ন দল। এরপর $১.১২ মিলিয়ন পাবে রানার আপ দল। এদিকে প্রতিটি সেমিফাইনালিস্ট পাবে $৫,৬০,০০০ করে। এছাড়াও আসরে পঞ্চম এবং ষষ্ঠ হওয়া দলের জন্য থাকছে $3,50,000 এবং সপ্তম ও অষ্টম হওয়া দল পাবে $1,40,000 করে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, এ পর্যায়ে আমরা দেখব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায়। ভারতের পররাষ্ট্র সচিব ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন মোদি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে মেট্রো রেলে একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড। বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে উদ্বেগের কথা জানিয়েছেন মোদি। ভারত। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, 4 শিশু সহ দগ্ধ 11। দৈনিক সমকাল শিরোনাম করেছে আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ 11। মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে ট্রাম্প প্রশাসন, এরদোগান। বাংলাদেশ প্রতিদিন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট।
সরকারের অন্যতম অগ্রাধিকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে। দৈনিক যুগান্তর, বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩। বাংলাদেশ দল থেকে বাদ, ম্যাচের সময় কি করবেন জানালেন লিটন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে মেট্রো রেলে একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড। বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে উদ্বেগের কথা জানিয়েছেন মোদি। ভারত, আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, 4 শিশু সহ দগ্ধ 11। দর্শক, এই ছিল আমার হাতে থাকা পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা জানি গতকাল পবিত্র শবে বরাতের রজনী ছিল, আজকে অনেকগুলো পত্রিকা অফিসই বন্ধ। দর্শক, এরই সাথে আমি শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু আজ। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল। তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের পবিত্র শবে বরাত পালন, আল্লাহর সন্তুষ্টি লাভে রাতভর জিকির ইবাদত বন্দেগি। চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে ধীর গতি, যানজট আর ধুলোবালিতে নগরবাসীর দুর্ভোগ, দ্রুত কাজ শেষ করার আশ্বাস। এবং বোরো ধান রোপণে ব্যস্ত দিনাজপুরের কৃষক, ব্যবহার হচ্ছে হারভেস্টার মেশিন, বিনামূল্যে বীজ সহ সব সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।